তাহলে নির্বাচন সহিংসতা কিরকম হতে পারে বা সহিংসতা কতটা কমানো যেতে পারে কিভাবে? প্রথম হচ্ছে নির্বাচনী সহিংসতা হবে কেন? হবে এই জন্য যখন যেখানে খুব কম্পিটিশন থাকবে বা যেখানে কেউ মনে করবে যে আমি একে কেন্দ্রে আসতে দিব না, কেন্দ্রটা দখল করব, আমি ভোটে জিতব। আরেকটা জিনিস হচ্ছে যদি আপনার মধ্যে এমন থাকে যে আমি কাউকে নড়তেই দিব না, ঠিক আছে। আরেকটা আছে আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের ইনফ্লুয়েন্স সেটা থাকতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই আমি আগেও এই কথাটা আবারও হয়তো রিপিটেশন হবে, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা রাজনৈতিক দল যদি মনে করে, যেমন ধরেন আমি বারবার বিএনপি বা জামাত নাম উল্লেখ না করে বলছি আপনাকে, ধরেন যে দলটা মনে করে যে আমি জিতবো, এখন সে কি ধরনের জিততে চায়? সে কি 10-0 গোলে জিততে চায়, না 20-0 গোলে জিততে চায়, না 3-2 গোলে জিতলেও চলে, কোনটা? কারণ সে যদি মনে করে যে আমি 20-1 গোলে জিততে চাই, তাহলে তো সে এখানে তার শক্তি প্রভাব খাটানোর চেষ্টা করবে। এই মনোভাবটাই প্রথমত দূর করতে হবে। এই মনোভাব যদি থাকে তাহলে সন্ত্রাস, অস্ত্রবাজি এগুলো ইনভলভ হয়ে যাবে। এবং আমি যেটা জানি যে আমাদের এই পুরানো যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো কিন্তু নির্বাচনের একটা মেকানিজম তারা কিন্তু জানে, কিভাবে কেন্দ্র, কিভাবে পুলিশ, কিভাবে ডিসি, কিভাবে এসপি। আপনি দেখবেন আজকে নির্বাচন কমিশনের সাথে যে একটা আলোচনায় সেখানে একটা রাজনৈতিক দল কিন্তু বলেছে যে আপনার টস করে মানে লটারি করে ডিসি এসপি নিয়োগ দিতে হবে। তো এটা অ্যাপারেন্টলি শুনতে একটু খারাপ শোনা যায়, কিন্তু কথা হচ্ছে এই কথাটা কেন আসলো? এই কথাটা এই জন্যই আসছে যে ডিসিএসপি নিয়োগের মধ্যে দিয়ে কিন্তু একটা ইলেকশন মেকানিজম তৈরি হয়। তারপরে এই যে বারবার বলছে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে, সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, এটা কেন? কারণ এই নির্ভর রাজনীতিটা বা ইলেকশনটা হয়েছে। এখন এইটাকে আপনি বন্ধ করতে পারবেন, যেটা শহীদুল ইসলাম বাবুল বলছেন যে রাতারাতি বন্ধ করতে পারবেন না। আমি ধরেন কাউন্টার করলাম ওনাকে যে রাতারাতি বন্ধ না করলে কি হবে, রাতারাতি তো বন্ধ করতে হবে। মানে আমি এটা কাউন্টার দিচ্ছি আর কি, যে আপনাকে এটা রাতারাতি বন্ধ করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, বন্ধ না হলে তো নির্বাচনে সেটা প্রভাব পড়বে। এটা রাতারাতি বন্ধ করতে হবে। এটা এরকম যে মানে আমরা যেরকম সুইচ অফ করি বাতি জ্বলে আর সুইচ বন্ধ করি, আপনি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছেন। এই পরিস্থিতিতে বিএনপি যদি মনে করে যে আমি এটা বন্ধ করে দেব, তাহলে তার নির্বাচনের কোনো প্রভাব, রেজাল্টের কোনো প্রভাব পড়বে না। আমি এটা কিভাবে বন্ধ করবে মুজিবুর রহমান মঞ্জু? মানে ধরেন হাইকমান্ড যদি জনাব তারেক রহমান তো বলেছেন আসলে এই জিনিস করা যাবে না, কিন্তু সেটা কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই, কিন্তু উনি তো চেষ্টা তো করেছেন। ধরেন জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে যাদের প্রার্থিতার কথা বলা হয়েছে তাদেরকেও তো ওই এলাকা অবাঞ্ছিত ঘোষণা করেন। ধরেন এই যে আপনি দেখেন ইদানিং আপনি চাঁদাবাজি কিছুটা কমেছে না? এই যে আপনি 7-8 হাজার লোককে বহিষ্কার করেছেন এবং নানা জায়গায় লোকদেরকে যে আপনি একটা দলীয়ভাবে শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেছেন, এটার কিন্তু প্রভাব পড়েছে। তো এখন কিন্তু ওই সময়ের মতো ওই ধরনের আলোচনাগুলো কিন্তু কম দেখছেন। দুইটা হতে পারে, হয়তো ভয়ে লোকেরা এখন বলা বন্ধ করে দিয়েছে, অথবা রিয়েলি বড় বড় হত্যাকাণ্ডের ঘটনাও কিন্তু রিয়েলি এটা কমে যাচ্ছে, এটাও হতে পারে। আমার যুক্তিটা হচ্ছে আপনাকে এই জায়গায় একদম শাটডাউন করতে হবে, একদম স্টপ করতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, ঠিক আছে? আমরা যেমন আপনি যখন আপনার বাচ্চাদেরকে বাইরে দেশে বিদেশে নিয়ে যান, ঠিক আছে না, তখন তাকে কি বলেন? খবরদার এখানে কিন্তু ময়লা ফেলা যাবে না। আপনি তাকে কি বলেন? যে টাইমলি কিন্তু এই কাজগুলো করতে হবে, কারণ এটা তোমার বাংলাদেশ না। আপনাকে মনে করতে হবে ভাই আমাদের ক্যান্টনমেন্টের মধ্যেও তো সেটি আমরা মেনে চলি, কিন্তু বাইরে তো চলি না। সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। একদম দারুণ উদাহরণটা দিয়েছেন। আমার ড্রাইভার যখন জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে, তখন আপনি ড্রাইভারকে কি বলেন? এই হর্ন দিবি না, এই স্পিডে চালাবি না, এখানে করবি না, এই যে আপনি সাথে সাথে তাকে ইনস্ট্রাকশন দেন। সো আমি যেটা মনে করি আমাদেরকে এবারের নির্বাচনটা এমন হওয়া উচিত যে আমরা বলি না খাওয়া নাই, মাসলম্যানদের খাওয়া নাই, অস্ত্রবাজদের খাওয়া নাই, আপনাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা প্রার্থীদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্ট করলেই দেখবেন আপনি একটা নতুন রাজনীতিতে আপনি প্রবেশ করছেন। আরও একটা সুবিধা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ কাউন্টার নাই বিএনপির কাউন্টার হচ্ছে জামাত। এখন জামাত যদি অস্ত্র নির্ভর রাজনীতি করে কিনা, আমি মনে করি কম্পারেটিভলি অনেক কম করে বা করে না, ঠিক আছে? তাহলে বিএনপির আর মানে সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে যেতে হবে কেন? তার কাউন্টার তো এখন সেই ধরনের করছে না। বা এনসিপিকেও আমি যদি ধরি, এনসিপিকে তো এত বড় অভ্যুত্থান হয়েছে, আপনি কারো হাতে লাঠি ছাড়া কিছু দেখেছেন? এত বড় গণ অভ্যুত্থানে কোথাও আমরা আন্দোলনকারীরা এই অভিযোগ তো আওয়ামী লীগও দিতে পারে না, এই অভিযোগ তো কেউ দিতে পারে না
যে আন্দোলনকারীরা একটা ছোট বোমা মেরেছে, কোথাও আছে উদাহরণ? একটা গুলি ছুড়েছে, কোথাও আছে? নাই। তো এই আন্দোলনকারীদের মধ্যে তো রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত। মানির জায়গাটা যদি আপনি বলেন যে সরকারের একজন উপদেষ্টা যিনি পদত্যাগ করে রাজনীতিতে আসবেন, নির্বাচন করবেন বলেছেন, তিনিও একটা টকশোর আলোচনায় বলেছেন যে একটা নির্বাচন করতে কি পরিমাণ টাকা লাগে, কত কোটি টাকা। তার মানে এই পারসেপশনটা না, এটি রিয়েলিটি তো এটি আছে। দেখেন এর বাইরে রাজনৈতিক দল নির্বাচন তো আসতেছে, আমরা যখন যাব প্রচারণায় আমরা কিন্তু এই মানি এই মাসেলের বিরুদ্ধে কিন্তু আমরা একটা আওয়াজ তুলব, এবং এই আওয়াজটা আমরা তুলব জনগণ যদি আমাদের সাথে থাকে, দেখবেন এটাতে আমরা সফল হব। এখন জনগণ যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, আমাদের তো কিছু করার নাই, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই আর কি, আজকে পেয়েছি যেহেতু বলছি। আমি মনে করি ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে যদি মানুষ ভোট দেয়, আমি তো বলবো যে বিএনপির উচিত চাঁদাবাজি আরো বাড়ায় দেওয়া দরকার। কথা বলছেন? কেন বাড়ায় দেওয়া দরকার? যে মানুষ তো আপনার এই জায়গার ব্যাপারে তো মানুষের সমর্থন থাকা উচিত ছিল, ঠিক না? আমি ধরেন বিএনপির কথাই বললাম না, যে কোনো দল, ধরেন আমি চাঁদাবাজি করি, এরপরে যদি মানুষ আমাকে ভোট দেয়, আমার উচিত কি হবে? আমি তো ভোটে জিতে চাঁদাবাজি আরো বাড়াই দেবো, 10 টাকা চাঁদা জায়গায় 20 টাকা চাঁদা। এটাকে মানুষ সাপোর্ট করলো, এটা তো মানুষ এটাকে সাপোর্ট করতেছে। তাহলে আপনাকে তো দুই দিক থেকে সমর্থন লাগবে। আপনি অস্ত্রবাজি এমনি তো দূর হবে না, টাকা ছড়াছড়ি তো এমনি দূর হবে না। আপনি যাকে ভোট দিবেন তার সেরকম রিটার্নই তো পাবেন। এখন শহীদুল ইসলাম বাবুলের জন্য যদি বাবুলের যদি 20 কোটি টাকা খরচ করে এমপি হইতে হয়, তো উনি এমপি হওয়ার পরে ওনার 30 কোটি টাকা তো জনগণের থেকে ওনার নেওয়াটা দায়িত্ব হয়ে যাবে। আমি তো ওনাকে বলবো যে আপনি 30 কোটি টাকা নিয়ে নেবেন, টেন্ডার করে এটা করে সেটা করে নিয়ে নেবেন, কারণ এটা আপনার হক। 20 কোটি টাকা তো আপনি খরচ করছেন, কাজ যাদের থেকে খরচ করছেন ওদের থেকে তো আপনি নেবেন। মানে আমার সোজা সাপটা কথা, এই ধরনের কালচার বাইলেটারাল সাইড থেকে হইতে হবে। ভোটাররা দাঁড়ায় বলতে হবে যে না, আমরা চাই না। ভোটাররা চাইবে আপনি 2000 টাকা না দিলে মিছিলে যাবে না, ভোটাররা আপনার না খাওয়া দিলে আপনার মিটিংয়ে আসবে না। সেই ভোটারদের উপরে যখন ওই ধরনের মানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, এটা তো ভোটারদেরই মানে নিজেদের আয়। হ্যাঁ, একটা কাজ করতে পারে, ভোটাররা নিবে 2000 টাকা, খাবে 5000 টাকার বিরিয়ানি, অসুবিধা নাই, কিন্তু ভোট দেওয়ার সময় সে ভালো লোকটাকে দিবে, তাইলে অন্তত একটা সমাধান হতে পারে। আপনি পরিবর্তন করতে চান, পরিবর্তনের পদ্ধতি দুইটাই, একটা হচ্ছে গ্র্যাজুয়ালি পরিবর্তন, একটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে দাঁড়াই বলবো আজ থেকে পরিবর্তন। গ্র্যাজুয়ালি পরিবর্তন তো হয় নাই আমাদের। সেটা কি ইউটোপিয়ান চিন্তা কিনা? না, ইউটোপিয়ান, হ্যাঁ ইউটোপিয়ান মনে হতে পারে। বাস্তবতা হচ্ছে এটা, আপনি যদি ইউটোপিয়ান মনে করেন, ওরাও যদি ইউটোপিয়ান মনে করেন, এটা কখনোই গ্র্যাজুয়ালি এটা হবে না। কথা হচ্ছে আমাদের সবাইকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। এবার একটা চান্স, সবসময় চান্সটা আসে না, এবারে আমি মনে করি চান্সটা এসেছে। এবারে যারা বড় রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি শুধু বিএনপি জামাত যদি এক জায়গায় এসে দাঁড়ায় বলে যে আমরা এই ধরনের অস্ত্রবাজি আর এই টাকার ছড়াছড়ির রাজনীতি করব না, যদিও ভুলক্রমে শুরু হয়ে গেছে, ওনারা পোস্টার, ফেস্টুন, মোটরসাইকেল শোডাউন, বিএনপি আর জামাতের উপরও খালি কিন্তু ডিপেন্ড করছে না, এখানে একটা বাইরেরও একটা শক্তি আছে, তারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, টেরোরিজম করা, হামলা করা, ওটা তো আছে, এটা বাউলরে আছে। এটার জন্য যেটা আমি তো বলি যে এটা আছে, এটার জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতেন এটা হয়তো। যাক, এখন আমি আর ওটা বাড়াতে চাই না কথা হচ্ছে যে এই জায়গায় এসে যদি ওনারা দাঁড়াতে পারতেন, তাহলে বাংলাদেশ একটা নতুন জার্নিতে যেতে পারতো, কিন্তু সেটার লক্ষণটা এখনো দেখছি না।